লাগামহীন করোনা সংক্রমণ, ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে আরিচাঘাটে ঢাকাগামী চালক হেলপারদের অ্যান্টিজেন পরীক্ষা, আজ থেকে ফাইজারের টিকা প্রয়োগ। মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক ছিনতাই করে ওই ট্রাক নিয়ে আবারও ছিনতাই, টার্গেট বড় কোনো শোরুম, আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্য গ্রেফতার। ঘর ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেলের পুত্রবধূ, 12 দিনের সন্তান কোলে নিয়ে আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সপ্তাহ ব্যবধানে দেশে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রায় 2 মাসে সর্বোচ্চ 82 জন মারা গেছেন রোববার। শুধু খুলনা ও রাজশাহী বিভাগেই 44 জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ শনাক্তের হার ঝিনাইদহে 55%। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহের তুলনায় করোনা উপসর্গে মৃত্যু বেড়েছে 46%। ঈদুল ফিতরের পর থেকে সীমান্ত অঞ্চলে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। হাসপাতালের আইসিইউ ইউনিটে বাড়ছে রোগীর চাপ। সপ্তাহের মোট মৃত্যুর 1/4 হয়েছে খুলনা অঞ্চলে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 32 জন মারা গেছেন এই বিভাগে। ইন্ডিয়া থেকে যে ভাইরাসটা আসছে এটা আমাদের দেশে মহামারী আকারে ছড়াচ্ছে। এটাও এই লকডাউন যদি কঠোর হতো তাহলে এই জিনিসটা হতো না। সাতক্ষীরা, যশোর এবং খুলনায় সংক্রমণের হারটা একটু বাড়তির দিকে নতুন করে সিদ্ধান্ত হয়েছে। তো লকডাউনে যে একটু শিথিল ছিল সেটিকে পুরোপুরি কঠোর করে আগামী মঙ্গলবার থেকে 1 সপ্তাহ সবকিছু বন্ধ করে এক সপ্তাহ লকডাউন চালু হচ্ছে। কঠোর লকডাউনে যে এটিকে কন্ট্রোল করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। রাজশাহীতে মারা গেছেন আরও 12 জন, আর নগরে শনাক্তের হার 23% ঠেকেছে। সাসপেক্ট আর কি, আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি আর কি টেস্টে। আমরা ভর্তি করাতে যাচ্ছি করোনাতে, কিন্তু প্রচণ্ড প্রেশার, কোনো ওয়ার্ডে বেড পাচ্ছি না। আর ইভেন ফ্লোরে অক্সিজেনের অভাব, ফ্লোরেও নিতে পারছি না। করোনা ওয়ার্ডেই গিয়েছিলাম, ওইখানে গিয়ে মনে করেন জায়গা নাই, সিট ফাঁকা নেই। আমরা আবার এখান থেকে গেলাম করোনা ওয়ার্ডে, ওইখান থেকে আবার নিয়ে আসলাম এইখানে। জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। সাতক্ষীরাতেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। অক্সিজেন সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। আমাদেরকে ডাক্তার সিস্টারদের কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে। ঝিনাইদহে শনাক্তের হার ঠেকেছে 55%। চুয়াডাঙ্গায় মারা গেছেন 3 জন। বন্দরনগরী ও তার আশেপাশের জেলাগুলোতে ভারতীয় ধরন শনাক্তের পর থেকে আবারও পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রাম বিভাগে একদিনে 9 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। সীমান্ত জেলা লালমনিরহাটে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের শঙ্কায় সাধারণ মানুষ, অথচ এ জেলায় নেই কোনো পিসিআর ল্যাব ও আইসিইউ। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে রংপুরে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। জরুরি চিকিৎসায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি চালু হয়নি সদর হাসপাতালে। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লালমনিরহাটে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, অথচ করোনা শনাক্তে নেই কোনো পিসিআর ল্যাব। জরুরি চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেই আইসিইউ। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও চালু হয়নি পুরোপুরি। রোগীদের অভিযোগ, 3 দিন সময় লাগছে করোনা টেস্টের ফল পেতে। বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। এখানে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আর যদি আমরা নমুনা দিয়ে যাই তাহলে 3 দিন পর যে রেজাল্টটা পাই আমরা। এখানে যারা করোনা রোগীতে আক্রান্ত হচ্ছে তাদেরকে রংপুরে যেতে হচ্ছে, তাতে রোগীদের অনেক সমস্যা, অনেক প্রবলেমে পড়তে হচ্ছে। শীঘ্রই অক্সিজেন সেন্ট্রাল প্ল্যান্টটা চালু করা হয়, এজন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ রাখতেছি। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পিসিআর ল্যাবের জন্য এখানে নেই মাইক্রোবায়োলজিস্ট, তাই নমুনা পাঠাতে হয় রংপুর মেডিকেলে। অবকাঠামো না থাকায় আইসিইউ স্থাপন সম্ভব হয়নি বলে জানালেন সিভিল সার্জন। আমাদের আইসিইউ বেড নেই, কারণ আপনারা জানেন যে আমাদের 50 বেডের হসপিটাল দিয়ে 100 বেডের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের না থাকায় আমাদের আইসিইউ বেড স্থাপন করা সম্ভব হচ্ছে না। সদর হাসপাতালের আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে আছেন শতাধিক রোগী। সময় সংবাদ, লালমনিরহাট।
র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মানিকগঞ্জের আরিচাঘাটে করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় অস্থায়ী বুথে উত্তরবঙ্গ থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এতে সাড়া দিয়েছেন ট্রাক শ্রমিকরা। পরীক্ষামূলক এই বুথ কার্যকর হলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটেও চালু করা হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় রোববার বিকেলে মানিকগঞ্জের আরিচাঘাটে করোনার নমুনা পরীক্ষার একটি বুথ উদ্বোধন করা হয়। র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মাত্র আধা ঘন্টায় এই পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে। কোনো শ্রমিকের করোনা পজিটিভ হলে তাকে আইসোলেশনে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, আর নেগেটিভ হলে তাকে গন্তব্যে যাওয়ার অনুমতি দিচ্ছেন কর্তৃপক্ষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবহন শ্রমিকরা। অনেক জায়গায় যায় হতেও পারে, তো আমাদের জন্য দেখা আরেকজনের হবে, ছড়িয়ে যেতে পারে, তো সরকারের পদক্ষেপ নেয় তো ভালো। এই জিনিসটা খুবই ভালো, এই জিনিসটা সকলের প্রয়োজন। করোনা পরিস্থিতি আধা ঘন্টা পরীক্ষা হওয়ার কথা, আমরা যদি 1 ঘন্টা লাগে তাহলে আমরা হয়রানি না হই। মানিকগঞ্জ সহ ঢাকা বিভাগের ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরীক্ষার সফলতা পেলে পাটুরিয়া ঘাট সহ বুথ সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যে জেলাগুলি থেকে আসবে এবং যেই ট্রাকগুলি আমাদের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, প্রত্যেক ট্রাককেই আমরা চেক করে দেখব, ট্রাক ড্রাইভারদের চেক করে দেখব তাদের মধ্যে কারো এই করোনা আছে কিনা। পরীক্ষামূলকভাবে আমরা আরিচা ঘাটে এই করোনা কালেকশন বুথটা, মানে স্যাম্পল কালেকশন বুথ, এটি স্থাপন করেছি। আমরা পাটুরিয়া ঘাটেও হয়তো 2-1 দিনের মধ্যেই এই স্যাম্পল কালেকশন বুথ তৈরি করব। আমরা সার্বিক সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত আছি। বাংলাদেশ পুলিশ বাহিনী 24 ঘন্টা এই মহৎ কাজের পাশে আছে। আরিচা কাজিরহাট নৌরুটে প্রতিদিন ট্রাকের 5 শতাধিক চালক ও হেলপার যাতায়াত করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভারতীয় ভ্যারিয়েন্ট রাজধানীতেও দ্রুত ছড়াচ্ছে। এরই মধ্যে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রস্তুতি থাকলেও রোগীর সংখ্যা মাত্রা ছাড়ালে বেগ পেতে হবে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকা প্রয়োগ, আর চীন থেকে সিনোফার্মের টিকা কেনার বিষয়ে চুক্তি হতে পারে চলতি মাসেই। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে গত 2 মাস ধরে নাস্তানাবুদ দেশের সীমান্ত অঞ্চল। রাজশাহীর পরে খুলনা বিভাগেও হাসপাতালে হাসপাতালে শুধুই হাহাকার। এমন অবস্থায় গত সপ্তাহে আইসিডিডিআরবি জানায় ঢাকাতেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে হুহু করে। ঘনবসতি হওয়ায় মহা ঝুঁকিতে রাজধানী। ডেল্টা ভ্যারিয়েন্টটা অন্যান্য ভ্যারিয়েন্টগুলোকে রিপ্লেস করে ফেলেছে, সুতরাং এবার ঘটনাটা ঘটেছে উল্টাটা। এবার বাইরের থেকে আমাদের ঢাকার দিকে বরং কিছুটা ইনফেকশন রেটটা বাড়তে থাকবে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশ জুড়ে সংক্রমণের হার বিবেচনায় উদ্বেগজনক অবস্থায় রাজধানী ঢাকা। তবে অভিজ্ঞতা থেকে হাসপাতালগুলো প্রস্তুতি নিলেও সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেলে তা মোকাবেলা সহজ হবে না। যে পরিমাণ শয্যা খালি আছে, রোগীর সংখ্যা যদি তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু সেটি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আমরা যদি সংক্রমণের চেইনটি ভেঙে দেই, মানুষের কাছ থেকে মানুষের কাছে ট্রান্সমিশনটি যদি না হয়, তাহলে কিন্তু এই শয্যার সংখ্যা খালিই থাকবে, যেটি আমাদের সবার উদ্দেশ্য এবং লক্ষ্য। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় সোমবার থেকে রাজধানীর 3টি কেন্দ্রে প্রয়োগ শুরু হবে ফাইজার বায়োনটেকের টিকার প্রয়োগ। প্রথম পর্যায়ে আগে থেকে রেজিস্ট্রেশন করা 120 জনকে দেয়া হবে এই টিকা। তাদের পর্যবেক্ষণ করে দ্বিতীয় ধাপ শুরু হবে পরের সপ্তাহে। ঢাকা শহরের 3টা হাসপাতালে আমরা এই ভ্যাকসিনটা দেব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, প্রতি কেন্দ্র থেকে 120 জন, এবং সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। দিনক্ষণ না জানালেও শিগগিরই চীন থেকে চুক্তি অনুসারে টিকা আসবে বলেও বুলেটিনে আশ্বস্ত করা হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড ঝুঁকির মধ্যে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোট। প্রথম ধাপের 204টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে আজ। সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে মাত্র 20টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে, আর 184টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রথমে ইসি 367টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনাপ্রবণ এলাকার 163টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে। ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, 13টি জেলার 41টি উপজেলায় 204টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট 393 জন এবং 41 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক ছিনতাই করেন তারা। ট্রাকে থাকা পণ্য বিক্রি করেন দেশের বিভিন্ন জেলায়। পরে ওই ট্রাক নিয়ে আবারও ছিনতাইয়ে নামেন তারা। এ পর্যায়ে টার্গেট বড় কোনো শোরুম।
দোকান কিংবা শোরুমের সামনে ট্রাক কিংবা কাভার্ড ভ্যান এমনভাবে দাঁড় করিয়ে রাখেন মনে হবে লোড আনলোডের কাজ চলছে। চক্রের 6 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ বুলবুল রেজার রিপোর্ট। মহাসড়কে পণ্য বোঝাই ট্রাক থামিয়ে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে। চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা। তবে এবার গোয়েন্দা পুলিশ সন্ধান পেয়েছে এমন একটি চক্রের যারা শুধু টাকা পয়সা নয়, পণ্য বোঝাই ট্রাকও ছিনতাই করে। পরে ট্রাকে থাকা পণ্য সামগ্রী বিক্রি করে দেন দেশের বিভিন্ন জেলায়। রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি এবং ছিনতায় ব্যবহৃত 2টি ট্রাক, লোহার তৈরি কাটার সহ অন্যান্য যন্ত্রপাতি। মহাসড়কে ওত পেতে থাকা চক্রটি পণ্য বোঝাই ট্রাক ছিনতাইয়ের পর ছিনতাইকৃত ট্রাক কিংবা কাভার্ড ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন নতুন ছিনতাইয়ের সন্ধানে। এবার টার্গেট কোনো বড় শোরুম। এমনভাবে ট্রাক দোকানের সামনে দাঁড় করিয়ে রাখেন দেখে মনে হবে পণ্যদ্রব্য লোড আনলোডের কাজ চলছে, কিন্তু কৌশলে হচ্ছে ছিনতাই। পুলিশ বলছে ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সক্রিয় এই চক্রটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এদের বাইরেও বেশ কিছু চক্র আছে যারা অ্যাক্টিভ মহাসড়কে। তো এগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। মালামাল পরিবহনে যে ট্রাকগুলো ব্যবহৃত হয়, বিশেষ করে মালিকদের প্রতি, মালামালের যারা মালিক, যে কখনোই রোডের ধারে পুলিশ পরিচয়ে যে কোনো গাড়ি যদি আটক করতে বলে তাদের পরিচয় নিশ্চিতপূর্বক তাদেরকে গাড়িগুলো থামা যেত, অথবা নিরাপদ দূরত্বে যে যাতে গাড়িগুলো থামিয়ে তাদের সাথে কথা বলে যারা যদি কেউ তাদেরকে আটক করতে চায়। যানবাহনের ট্র্যাকিং ডিভাইস ব্যবহারের পাশাপাশি চালকদের সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের ছেলের বউ 12 দিনের সন্তান কোলে নিয়ে আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। এমনকি স্বামীর করা হত্যা চেষ্টা মামলায় জেল খেটেছেন তিনি। কারাগারেই জন্ম দিয়েছেন সন্তান। তার অভিযোগ ওই সময়ে জামিন ঠেকাতেও প্রভাব ছিল শ্বশুরের। এমনকি 2 বছরের আরেক সন্তানের কাছ থেকে আলাদা করা হয়েছে তাকে। আমার যদি কোনো পাপ থাকে, যদি কোনো ভুল থাকে, আমাকে মাফ করে দেন। আমার বাচ্চাদেরকে গ্রহণ করুন। আমার এই বাচ্চাটা অনেক অসুস্থ, ওর জীবনটা ঠিক করে দেন। আমার মায়ের ফিরায় দেন, সব কিছু ঠিক করে দেন। অর্থ পাওয়ার এত কিছু কোনোদিন থাকবে না বাবা। 12 দিনের শিশুকে নিয়ে আদালতের বারান্দায় মাধবী আক্তার লীনা, তার স্বামী মুয়াজ আরিফ, শ্বশুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। নীলার অভিযোগ 4 বছর আগে বিয়ে হয় মুয়াজ আরিফের সঙ্গে। বিয়ের পর থেকেই পারিবারিক নির্যাতনের শিকার তিনি। সবশেষ দ্বিতীয় সন্তান পেটে আসলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। গর্ভপাত করার জন্য স্বামী ও শ্বশুর চাপ দেয় তাকে। ও পেটে আসলো, ও পেটে আসার পরে এখন ওকে রাখবে না। ডে 1 থেকে আমাকে অ্যাবর্শন করতে বলে, আমি অ্যাবর্শন করি নাই। সেই জন্য আমাকে প্রচুর মারধর করা হতো। গত 28 এপ্রিল স্বামীর করা হত্যা চেষ্টা মামলায় জেলে পাঠানো হয় তাকে। 6 জুন কারাগারেই প্রসব করেন দ্বিতীয় কন্যা সন্তান। 7 জুন জামিন মিলে নীলার অভিযোগ ওই সময় জামিন ঠেকাতে প্রভাব ছিল শ্বশুর হাসান আরিফের। আমাকে যে মারছে, আমার এই মারটাকে ঢাকার জন্য আমি যাতে কাউকে কমপ্লেন করতে না পারি, আমি থানায় যেতে না পারি, আমি ডক্টরের কাছে যেতে না পারি, সেই জন্য আমার শ্বশুর আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় আমাদের 3টা মেয়ের জীবন ডিস্ট্রয় হয়ে গেল এই হাসান আরিফ সাহেবের জন্য। স্বামী মুয়াজের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন নীলা। 2 বছরের মেয়েকে কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বড় বাচ্চাকে আমি আমার কাছে আনতে চাই, ও কান্না করছে, ও না খেয়ে আছে, দুধের বাচ্চা, 1.5 মাস 2 মাস হয়ে গেল প্রায়। আমাকে ও দেখে না, আমি ওকে দেখি না, আমার বাচ্চাটা আমাকে ভুলে যাবে। এই ব্যাপারে নীলার স্বামী মুয়াজ আরিফকে ফোন করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। বক্তব্য পাওয়া যায়নি শ্বশুর হাসান আরিফেরও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, দুর্ভোগ পিছু ছাড়ছে না সৌদিগামী প্রবাসীদের। হোটেল বুকিং না দিয়ে উল্টো আগের টিকিট বাতিল করায় ফিরতি যাত্রা নিয়ে অনিশ্চয়তা। সরকারের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায় তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে।
রোববার সকালে ঢাকা জেলা মহানগরের দলের বর্ধিত সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্নীতির জন্য, অপকর্মের জন্য বিএনপি সরকারের আমলে তাদের দলের কোনো নেতা, কোনো কর্মীকে কোনো প্রকার শাস্তির আওতায় আসতে হতো না। অথচ শেখ হাসিনা অবস্থান হচ্ছে অনিয়ম, অপকর্ম, দুর্নীতি এইসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি দলের শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। দলের মধ্যে অনিয়ম, বিশৃঙ্খলা কোনোভাবে সহ্য করা হবে না। মেগা প্রকল্পের নামে সরকার পরিকল্পিতভাবে লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গোল টেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণেই টিকার সুরাহা হচ্ছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে, একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই মেগা প্রজেক্টের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে গণলুট চলছে। ওখানে 10,000 টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে 50,000 কোটি টাকার প্রজেক্ট। অন্যদিকে দেখুন স্বাস্থ্য খাতে কি করুণ অবস্থা। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই এবং টিকার নিশ্চয়তা হবেও না। এই জন্যে যে যারা এই স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, এরা সবাই আপনার দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। দুর্ঘটনা রোধে সারা দেশে মোটর চালিত রিকশা, ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পর্যায়ক্রমে ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটিও বন্ধ করা হবে বলে জানিয়েছে এ বিষয়ে টাস্কফোর্সের সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্ধারিত স্থান ছাড়া কোনো টোল আদায় করা যাবে না বলেও জানান তিনি। রাজধানী সহ সারা দেশেই অনুমোদন ছাড়া চলছে মোটর চালিত রিকশা, ভ্যান। শুধুমাত্র সামনের চাকায় ব্রেক থাকায় ভীষণ ঝুঁকিপূর্ণ এসব যান। ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটির কারণে হাইওয়েগুলোতে মারাত্মক দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে অহরহ। এ অবস্থায় সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে দেয়া সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভায় রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অংশ নেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ অন্য সদস্যরা। মোটর চালিত রিকশা বন্ধের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটিও বন্ধ করা হবে। প্যাডেল চালিত রিকশাকে ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন সেই সমস্ত রিকশা, ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। সিমন, করিমন, ভটভটি, অটো রিকশা চলছে। খুব শীঘ্রই এটাকে ফাইনালি বন্ধ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। এখন থেকে নির্ধারিত স্থান ছাড়া কোথাও টোল আদায় করা যাবে না বলেও সিদ্ধান্ত হয় সবাই। ইজারাকৃত জায়গায় স্থানীয় সরকার তাদের যে নির্ধারিত ফি কিংবা টোল পরিবহনের টার্মিনাল ব্যতীত কোনো জায়গা থেকে আদায় করতে পারবে না। নগরী কিংবা হাইওয়েতে কত সংখ্যক ও কি ধরনের যানবাহন চলাচল করবে সে বিষয়ে শিগগিরই বিশেষজ্ঞদের দেয়া প্রতিবেদন অনুসরণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে সড়কপথে যানজটের দুর্ভোগ এড়াতে জয়দেবপুর থেকে ঢাকা রুটে চালু হলো 3টি বিশেষ ট্রেন। স্টেশন মাস্টার জানায়, করোনার স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ট্রেনগুলো। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খানাখন্দের কারণে যানবাহনের ধীরগতিতে যানজট লেগেই থাকে। দুর্ভোগ এড়াতে অবশেষে রাজধানীর সাথে জয়দেবপুরের যাত্রীদের জন্য চালু হলো 3টি ট্রেন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর তুরাগ এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে চালু হলো বিশেষ এই ট্রেন সার্ভিস। টিকিট ও বগির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যাতায়াত ব্যবস্থার জন্য অনেক উপকার হয়েছে আর কি। আগে যে লাগতো 4-5 ঘন্টা সময় লাগতো, এখন সেটা অল্প সময় চলে যেতে পারতেছি। আজকে ওই ট্রেন যাত্রার মধ্যে দিয়ে কিছুটা তো হলো আমাদের সমস্যার সমাধান হয়েছে। এদিকে স্টেশন মাস্টার জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ট্রেন। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বারবার মাইকিং করে জানানো হচ্ছে এবং মুখেও কাউন্টারে আমি বলে দিয়েছি তাদেরকে উপদেশ দেওয়ার জন্য যে মুখে মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক অবস্থা। এই কথা চিন্তা ভাবনা করে বাংলাদেশ রেলওয়ে তুরাগ, ডেমো এবং টাঙ্গাইল কমিউটার এই 3টি ট্রেন
আজ রবিবার থেকে চালু করেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিতে জলাবদ্ধতায় টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। সময় সংবাদ, গাজীপুর। হাতের আঁচড়ে উঠে যাচ্ছে পাকা রাস্তার আবরণ। জাদু কিংবা কৌশল নয়, সড়কের এ বাস্তবতা বরিশালের উজিরপুরে। পুরানো নয়, সংস্কার করা রাস্তার এমন বেহাল দশার চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকাবাসীর অভিযোগ, মানসম্মত কাজ না হওয়ায় উঠে যাচ্ছে ঢালাইও। এদিকে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার পক্ষ। এ বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা প্রকৌশলীও। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। পাথর আর পিচের মিশ্রণ উঠে বেরিয়ে আসছে রাস্তার পুরনো রূপ। সংস্কারের পর বরিশালের উজিরপুরের সানুহার ধামুরা সড়কের এই দশা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় 7 কিলোমিটারের মধ্যে 4.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। বেশ কয়েকটি জায়গায় ক্ষত দেখিয়ে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তার কাজের মান কতগুলো ভালো না, এই যে উঠে যেতেছে জায়গায় জায়গায় একদম খারাপ। বাজে আর চাইতে বাজে কোনো মান হইতে পারে না। খোয়ার উপরে ডালাই দিয়ে গেছে, নিচে যে একটা পিচ দেয় সেই পিচটাও দেয় নাই। এই কাজটা ভালো না হলে তো আমাদের দুর্ভোগ থেকেই যাবে। ক্ষণিকের জন্য রাস্তাটা বিল পাস করে নিয়ে যাবে, আজীবন আমরা ভুগব। নিয়মিত তদারকি করে মান নিয়ন্ত্রণের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির। প্রতিদিনের কাজের শেষে এখান থেকে কেক কেটে নিয়ে ল্যাবরেটরি টেস্ট হয় বিটুমিনের কোয়ান্টিটি জানার জন্য। যদি এটা সামান্য হেরফের হয় সাথে সাথে আমাদের জানায়, আমরা অ্যাক্টিভেশন করে দিই। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এলজিডির কর্মকর্তা। চিফ স্যারের পারমিশন ছাড়া আমাদের একদম স্ট্রিক্টলি নিষেধ। কি নিষেধ? কোনো সাক্ষাৎকার দেয়া। মেসার্স মিজান মিম ও আলিফ ট্রেডার্স যৌথভাবে সানুহার ধামুরা সড়কের কচুয়া থেকে ধামুরা পর্যন্ত সংস্কার কাজ করছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,93 লাখ টাকা। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মাদারীপুরে অন্যের জমিতে 1.5 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ভবন নির্মাণ করে বিপদে পড়েছে সড়ক ও জনপথ বিভাগ। ডুপ্লেক্স বাড়ি নির্মাণের 3 বছরেও সেটিতে উঠতে পারেনি তারা। বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ। জেলা প্রশাসক বলছেন, ভবনটি ভিআইপি অতিথিশালা হিসেবে রূপান্তর করতে সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ে 2017 সালের 21 মে মিসার্স ফারজানা খানম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 1,51,421 টাকা ব্যয়ে নির্বাহী প্রকৌশলীর এই বাসভবনের নির্মাণ কাজ শেষ হয় 2018 সালের আগস্টে। যে স্থানটিতে ভবনটি নির্মাণ করা হয়েছে, এই জমির মালিক মূলত জেলা প্রশাসন। নির্মাণ কাজ শেষে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ভবনে উঠতে গেলে বাধা আসে প্রশাসনের পক্ষ থেকে। ফলে প্রায় 3 বছর ধরে অলস পড়ে আছে ভবনটি। লতা পাতায় ছেয়ে গেছে ভবনের চারপাশ। সরকারি অর্থের এমন অপচয় করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আর কয়েকদিন গেলে তো এই ভবন আবার পুনরায় মেরামত করা লাগবে, সেই টাকাও তো গভর্নমেন্ট দিতে হবে। সুন্দর বিনোদন কেন্দ্র করতে পারতো, যেখানে একটা লেক পার আছে। মালিকানা না জেনেই ভবন নির্মাণকে দায়িত্ব অবহেলার কারণ হিসেবে দেখছে সচেতন নাগরিক কমিটি। সেই জায়গায় তাদের মালিকানা আছে কিনা, অবশ্যই এটা তাদের ভবন তৈরি করার আগেই, অর্থাৎ এই পরিকল্পনা নেওয়ার আগেই দেখা উচিত ছিল। বর্তমান নির্বাহী প্রকৌশলী দাবি করেন, জেলা প্রশাসক চাইলেই ভবনটি হস্তান্তর করতে পারতেন। আগে আমাদের ছিল স্ট্রাকচার সবই ছিল, এখন ওনাদের কাছে জায়গাটা চলে গেছে, আমরা বরাদ্দ চাইছি, ওনারা বরাদ্দটা দিচ্ছে না। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, নানা জটিলতা পেরিয়ে ভবনটি আধুনিক অতিথিশালায় রূপান্তরিত করতে মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। যেহেতু এটা ঐতিহাসিক একটা জায়গা, ভবনটার বিষয়ে সমাধান করার জন্য আমরা ক্যাবিনেটে চিঠি লিখেছি। আমরা আশা করি যে এটা একটা ব্যবস্থা হবে। তৎকালীন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম এই ভবনের নির্মাণ কাজ শুরু করেন। আর কাজটি শেষ হয় আরেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম দায়িত্ব থাকা অবস্থায়। সময় সংবাদ, মাদারীপুর। মায়ের সঙ্গে 2 স্ত্রীর বিরোধের জেরে গাইবান্ধায় মসজিদে ইতেকাফে ছিলেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। এমন দাবি করেছেন তার আইনজীবী। তবে গুমের নাটকের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশিষ্টজনরা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
আদালতে দেয়া তোহার জবানবন্দি সম্পর্কে রোববার তার আইনজীবী সোলেমান আহমেদ সিদ্দিকী নতুন তথ্য উপস্থাপন করেছেন। জবানবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মায়ের সঙ্গে দুই স্ত্রীর বিরোধের কারণে গাইবান্ধার ত্রিমোহনীতে একটি মসজিদে ইতেখাফে বসেছিলেন তোহা। যেহেতু উনি একজন আলেম ব্যক্তি, ওনার খেদমত করার জন্য ওনার সাথে ড্রাইভার আমির উদ্দিন এবং সফরসঙ্গী মোহাম্মদ মুহিত আনসারি আর আরেকজন বগুড়ার ছিলেন, এনারা ওনার সাথে খেদমতে ছিলেন। অথচ গত 3 দিন পুলিশ তোহার বন্ধু সিয়ামের মা বলেছেন, শুক্রবার পর্যন্ত তারা 4 জন পুরোপুরি আত্মগোপন করেছিলেন তার বাড়িতেই। এসে ভীত সন্ত্রস্ত একদম চোখ মুখ কেমন যেন লাগতেছে, আন্টি কাঁপতেছে গায়ে পায়, কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো। এদিকে নিজের বাড়িতে তোহা ও তার সঙ্গীরা আত্মগোপন করে থাকলেও গুমের অভিযোগে 3 দিনের মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন সিয়াম। আমার ফ্রেন্ড হয়, ছোটবেলার ফ্রেন্ড, আমি তার জন্য মানববন্ধনও গেছি, 3টা মানববন্ধনও কভার করছি আমি। নিজের পারিবারিক ঘটনাকে পুঁজি করে সরকার ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বেকায়দায় ফেলতেই এই পরিকল্পিত ষড়যন্ত্র দাবি স্থানীয়দের। বাংলাদেশ সরকারকে চাপে ফেলানোর জন্য একটি মহাপরিকল্পনা আদনান হাতে নিয়েছিল। আমরা এই জিনিসটা বাঙালি জাতির কাছে সুস্পষ্ট হয়েছে। যারা এই সকল মিথ্যার আশ্রয় নিয়ে এই কর্মকাণ্ড করেও পরিচালিত করছে, দেশের স্বার্থে জাতির স্বার্থে এই সকল ভণ্ড প্রতারকদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুরো 7 দিন নিরুদ্দেশ থাকার পর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও মায়ের নিখোঁজের জিডির পর শুক্রবার জুমার নামাজ শেষে রংপুর নগরীর 4 তলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে তোহাকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ তোহাসহ অপর 2 জনকে আদালতে তুললে একই রাতে তাদের নিজের জিম্মায় ছেড়ে দেন আদালত। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চিকিৎসকের অবহেলায় এবার চিকিৎসকেরই মৃত্যুর অভিযোগ উঠেছে। 3 ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ডাক্তারদের সনদ বাতিল সহ 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। চিকিৎসকের অবহেলায় ডাক্তার ছেলে তৌফিকের মৃত্যুর বিচার চেয়ে আদালতে বাবা। তাদের অভিযোগ, পিত্তথলিতে পাথর হওয়ায় তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় ল্যাব এইডে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় বিআরবি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর জন্য 3 হাসপাতালের 3 চিকিৎসকের অবহেলাকে দুষছেন বাবা। চিকিৎসার অবহেলার কারণে আমার ছেলে আজকে মৃত এবং তারা হত্যাকারী আমি মনে করি। আমি আমার ছেলের সঠিক বিচার চাই। রোববার এই ঘটনায় দায়ী 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। যখন আজকের মামলার বাদী বুঝতে পারলেন তার ছেলে আর দুনিয়ায় নাই, যখন তার স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ায় নাই, তখন তাদেরকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, সেই লাশকে দেখতে পর্যন্ত দেওয়া হয় নাই। লাশ আটকে রেখে যখন তারা এভাবে নির্যাতন করেছেন, সে তারপরেও তার কাছ থেকে আজকের মামলার বাদীর কাছ থেকে সকল আসামিরা পরস্পর যোগসূত্রে 5 লক্ষ টাকা আদায় করেছেন। 304 দ্বারা অবহেলার মামলা আনয়ন করেছি। আমরা 386-তে যে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক আমাদের এই পেশেন্টকে ওখানে রেখেছেন এবং সেই জন্য 386 করেছি এবং 406, 420 ওনারা বিশ্বাস ভঙ্গ করছে, প্রতারণা করছে। মারা যাওয়া তৌফিক রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, বার্ড ফ্লুর টিকা তৈরি হচ্ছে ঝিনাইদহে। পুরাদমে চলছে 1 কোটি টাকার উৎপাদন। কম দামে দেশীয় টিকা পাওয়ায় খুশি পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা। হোটেল বুকিংয়ের জটিলতায় সৌদিগামী প্রবাসীদের দুর্ভোগ পিছু ছাড়ছে না। বেশি সমস্যায় পড়েছেন ফিরতি টিকিট কেটে আসা যাত্রীরা। হোটেল বুকিং না দিয়ে উল্টো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকেই আগের টিকিট বাতিল করে নতুন করে টিকিট কিনতে বলছে। হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা নেয়ারও অভিযোগ তাদের। হাজেরা শিউলির রিপোর্ট। যথাসময়ে কর্মস্থলে ফেরার টিকিট কনফার্ম করতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মতিঝিলে বিমান অফিসে ধর্ণা দিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের শত শত প্রবাসী। কয়েকদিন ঘুরে কর্তৃপক্ষের দেয়া তারিখে হোটেল বুকিং দিতে আসার পর অনেক যাত্রীকে জানানো হয় আগের টিকিট বাতিল। এদিকে ফ্লাইটের সময় ঘনিয়ে এলেও হোটেল বুকিং দিতে পারছেন না অনেকে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ফিরতি যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সৌদিগামী বিপুল সংখ্যক প্রবাসী। কালকে 6টা 20-এ আমার ফ্লাইট, কিন্তু এখনো হোটেল বুকিং দিতে পারি না। ফ্লাইটের ডেট ছিল 9 তারিখ,
ঠিক আছে, 9 তারিখের পরে আসার পরে আজকে বলতেছে আবার আপনি 7 দিন পরে আসেন। বিচার মেয়াদ তো আর বেশি দিন নাই, 11 তারিখ পর্যন্ত না যেতে পারি, তাহলে আমি আর যাইতে পারবো না। আজকে 80,000 টাকা ওরা দাবি করছে এবং বলছে যে আগের যে টিকিট ছিল এই টিকিটটা ক্যান্সেল, এখন নতুন করে টিকিট কাটা যাইতে হইবে। আমরা কি করব, কোথায় যাব আমরা? এদিকে হোটেল বুকিং এর জন্য 66,000 টাকা নেয়ার কথা থাকলেও বিমান 80,000 টাকা নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। একজন প্রবাসী কিভাবে বহন করবে 80,000 টাকা, যাদের অর্থ সম্বল এবং 6 মাস থেকে অনেক কিছু বিলিত হয়ে গেছে। সৌদি এয়ারলাইন্স যেভাবে অনলাইনে দিয়ে দিয়েছে হোটেল বুকিং করার জন্য, এটা যদি বাংলাদেশ এয়ারলাইন্স যদিও হোটেল বুকিং করার জন্য যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে আমরা যাত্রীরা একটু কষ্ট কম পাবো। যদিও বিমানের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, কম দামি হোটেলের বুকিং শেষ হয়ে গেলে কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত জিএসএ 4 স্টার হোটেলের বুকিং এর জন্য বেশি টাকা নিতে পারে। বিকল্প যারা এখন আমাদের সাথে সংযুক্ত আছে এরা যে প্রথম দিকে 66, 63 থার্ড স্টার প্যাকেজে ওইগুলি ওরা দেয়, পরে ওটা শেষ হয়ে গেলে ওরা আবার 4 স্টার হোটেলের করে ফেলে, তখন টাকাটা ওই রকম অ্যামাউন্টে চলে আসে। সাধারণত তাদেরকে বলে দেয় যে তোমরা একান্ত দরকার না হলে 2 দিন পরে, কিন্তু যাদের প্রয়োজন তাদেরকে তখন নেওয়া লাগে। সম্প্রতি হোটেল বুকিং এ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় টিএসএল নামের প্রতিষ্ঠানটিকে বাদ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে বিমানের জেনারেল সেলস এজেন্ট ইলাফ এভিয়েশনকে সৌদিগামীদের হোটেল বুকিং এর দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে প্রায় 50,000 সৌদি প্রবাসী কর্মস্থলে ফেরার অপেক্ষায় আছেন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রোহিঙ্গাদের প্রতি সহিংসতার বিষয়টি উঠে এলেও গুরুত্ব পায়নি তাদের প্রত্যাবাসন। আশ্রিত প্রায় 11 লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার বিষয়টি নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় ক্ষুব্ধ বাংলাদেশ ভোটই দেয়নি। পররাষ্ট্র সচিবও সাফ জানালেন প্রত্যাশা পূরণ না হওয়াতেই এই অবস্থান। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এসান জুয়েলের রিপোর্ট। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে তাদের দেশে। এজন্য দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক কোনো চেষ্টারই কমতি রাখছে না বাংলাদেশ। কাজও এগিয়েছিল অনেকখানি। তবে হঠাৎ করে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখল করায় নাইপিডোর সাথে যোগাযোগ হারায় ঢাকা। দ্বিপাক্ষিক বৈঠক করতে না পারায় ভরসা এখন তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আনা রেজুলেশন সমস্যা সমাধানে অন্যতম মাধ্যম হতে পারত। সেখানে দেশটিতে অস্ত্রের যোগান বন্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এলেও নেই প্রত্যাবাসন ইস্যু। অথচ আগে করা খসড়ায় বিষয়টি ছিল। হঠাৎ করে জাতিসংঘ অবস্থান পাল্টানোয় বাংলাদেশও বিরত থেকেছে ভোট দানে। রেজুলেশনটা এটা নিয়ে গত কয়েক মাস ধরে কাজ হচ্ছিল এবং এটা যে ভোটে যাবে সেটাও নিশ্চিত ছিল না। রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের উপরেও কিছু প্যারাগ্রাফ থাকাটা আমাদের দিক থেকে চাহিদা ছিল, তো সেই বিষয়গুলো ঠিক মতো আসেনি আমাদের চাহিদা মতো। তো সেই কারণে আমরা মনে করেছি যে রেজুলেশনটা ইজ নট স্ট্রং এনাফ, এই জন্য আমরা অ্যাবস্টেন করেছি এবং আমরা আমাদের অ্যাবস্টেনশনের পক্ষে আমরা ক্লিয়ার বক্তব্য তুলে ধরেছি। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। এই অবস্থানকে সঠিক মনে করছেন মিয়ানমারে কর্মরত সাবেক কূটনীতিকও। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন, যেহেতু রোহিঙ্গাদের প্রত্যাবাসন সেখানে উঠে আসে নাই, সেজন্য বাংলাদেশ সেখানে ভোটদানে বিরত থেকেছে। এটা বাংলাদেশের অবস্থান আমি বলবো যে বাংলাদেশ স্পষ্ট করেছে। জাতিসংঘ অধিবেশনে 192টি দেশের মধ্যে 119টি মিয়ানমারের বিপক্ষে, আর বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, নেপাল সহ 36টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দ্বিতীয় দফায় দেশে 53,340টি ভূমিহীন পরিবার পেলেও মাথা গোঁজার ঠাঁই। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, এই স্লোগান নিয়ে রোববার ভূমিহীনদের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। ব্যুরো ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরবর্তী লক্ষণখোলা এলাকায় সরকারি 110 একর জমির ওপর গৃহহীনদের জন্য নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্পের ঘর। জেলায় এবার 182টি পরিবার পেল স্থায়ী ঠিকানা। পাইয়া অনেক খুশি হয়েছি, আনন্দ হয়েছি। আমার বসে আমি এই ঘর পাইমু মনে করি নাই। গোপালগঞ্জে এবার 860টি গৃহহীন পরিবারকে দেওয়া হয় জমির মালিকানা সহ ঘর। এর আগে চলতি বছরের শুরুতে প্রথম দফায় জেলার 848টি ভূমিহীন পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় দফায় ভোলায় নতুন ঘর পেয়েছে ৩৭১টি পরিবার। প্রথম দফায় পেয়েছিল ৫২০টি পরিবার। দুই দফায় জেলার ৮৯১ গৃহহীন পরিবার ২% জমি সহ ঘরের মালিকানা পেলেন। সারা দেশের ন্যায় পঞ্চগড়েও নতুন ঘরের চাবি পেয়েছে পৌনে ১,০০০ গৃহহীন পরিবার। জেলায় মোট ১,৩৫৯টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। এর মধ্যে রোববার ৭১৫টি হস্তান্তর হলো। সুনামগঞ্জে ৯০০-র বেশি গৃহহীন পরিবার পেল ঘর জমি উপহার। এছাড়া টাঙ্গাইল, সাতক্ষীরা, বরিশাল, খুলনা ও রাজশাহীতে সহস্রাধিক ছিন্নমূল মানুষ পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রবল বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ অবস্থায় বড় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষার শুরুতেই খাগড়াছড়ির পৌর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও ধসের আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার সবুজবাগ, শালবাগান, কুমিল্লা টিলা ও কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ে বসবাসকারীরা বলছেন বাধ্য হয়েই তাদের ঝুঁকি নিয়ে এখানে থাকতে হচ্ছে। বৃষ্টি হইলে পাহাড় ধসে পড়ে যায়। এই বছর তো বৃষ্টি হওয়ার আগে দিয়েই পাহাড় ধসা শুরু হয়ে গেছে। টাকা পয়সা নাই যে আমরা এক জায়গায় ভালো একটা বাসা নিয়ে থাকবো। ভারী বর্ষণের সময় অন্যত্র সরে যাওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। এছাড়া পৌর এলাকায় মাইকিংও করা হচ্ছে। আবাসন প্রকল্প কাজ শেষ হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই জায়গায় তাদেরকে পুনর্বাসিত করব। পাহাড় ধসের ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্যোগ কবলিতদের সহায়তায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সরকারিভাবে সরকারি নির্দেশনা অনুসারে সেটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে এবং না ঘটে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে পাহাড় ধস রোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে পাহাড় কাটা বন্ধের উপর জোর দিয়ে জেলা প্রশাসন বলেছে পাহাড় কাটা বন্ধে 0 টলারেন্স দেখানো হবে। কিছু অসাধু মানুষ এই পাহাড় কাটার সাথে জড়িত, অথচ এই পাহাড় কাটলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বৃদ্ধি পায়। যারা ওই এলাকায় বসবাস করে তাদের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে যায়। জেলা প্রশাসনের তথ্য মতে পৌর এলাকায় 30টি ঝুঁকিপূর্ণ স্থানে 3,500 সহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় 35,000 পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুনের নেতৃত্বে শিমুলতলী যুব উন্নয়ন এলাকা, রূপনগর, সনাতনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গত শুক্রবার সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। জেলা প্রশাসনের তথ্য মতে পৌর এলাকার 33টি ঝুঁকিপূর্ণ স্থান সহ পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করছে প্রায় 15,000 পরিবার। রাঙামাটি পৌরসভায় 23টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমার মরতাইলে মরতে পারিস, আল্লাহর ইচ্ছা, এটা কেউ কিছু করার নাই। বৃষ্টি কি আমরা লোকজনকে তুলতে গেছি, কেউ বলছে যাবে, কেউ বলতে যাচ্ছি, কেউ বলছে স্বামী বাসাত নাই, কেউ বলছে যে আমার বাসাত মাল সামানে কি হবে। তারপরে আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে ঝুঁকিমুক্ত এলাকা থেকে তুলে আনার জন্য আমরা বাধ্য করছি। যেটা গতকাল রাতে যেটা হয়েছে আসলে বাধ্য করা হয়েছে, এখনো আমরা বাধ্য করার জন্যই মূলত আমরা সবাইকে নিয়ে এসেছি। রাজশাহীতে নির্মাণাধীন একটি 4তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে চাপা পড়েছে কয়েকটি প্রাইভেট কার। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। রাজশাহীতে নির্মাণাধীন 4তলা একটি ভবন মাটিতে ধসে পড়েছে। দুপুরে রাজশাহী নগরীর কয়েকদারা এলাকায় বিকট শব্দে ভবনটি ধসে পড়ে, তবে এতে কেউ বসবাস না করায় হতাহত হয়নি। ভবনটির নিচে কয়েকটি গাড়ি থাকায় সেগুলো চাপা পড়েছে। এখানে সম্ভবত কোনো ভাড়াটে ছিল না, 3টা মনে হয় মাইক্রোর গাড়ি ছিল, 2টা ভ্যান ছিল। মাইক্রোর গাড়ি এবং ভ্যানগুলো একবার চাপা পড়ে গেছে। তুলনা অনুযায়ী খুবই খারাপ, কেন আমাদের এই মহল্লাতে এত দুর্বল বিল্ডিং ওর কয়েকটা আরও আছে। আমার মনে হয় না যে এটা বিল্ডিংটা রাখা ঠিক। বিল্ডিংটা ভেঙে দেওয়ার সরকারের উদ্যোগ লটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। ফায়ার সার্ভিস জানায় ভবনটির দৈর্ঘ্য প্রায় 80 ফুট, প্রস্থে ছিল 40 ফুট।
4 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। উপরে আরেক তলা নির্মাণের জন্য ওঠানো হয়েছিল বিম। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এ কারণে ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা তাদের। বিল্ডিংয়ের যে রড ওগুলো সব ওই পুরাতন মরিচা ধরা রড, আর ওই ইটগুলো যে ভাটায় পড়ে থাকে, যে আদলা ইটগুলো 3 নম্বর ইট, ওগুলো দিয়ে নির্মাণ করা। ভবনটির মালিক ছিলেন স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান বাবলু নামের এক ব্যবসায়ী। প্রায় 1 বছর আগে তিনি মারা গেছেন। এরপর থেকে বন্ধ ছিল নির্মাণ কাজ। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে থেকে এই ভবনটির নকশা অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা কেউ জানাতে পারেনি। আইনের ফাঁকফোকর গলিয়ে এমন কতটি বিল্ডিং তৈরি হচ্ছে রাজশাহীতে তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। সে কারণে বড় ধরনের ঝুঁকির আগেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর মাছ বাজারে সরবরাহ কমায় বেড়েছে দাম। প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সান্তাহার পাইকারি আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, নওগাঁর আশপাশের জেলেরা কিন্তু ভোর সকালে মাছ নিয়ে আসেন এই আড়তে, এবং বেলা যত বাড়ে তত কিন্তু মাছের কেনা বেচা আরো জমজমাট হয়ে ওঠে। তবে গেল কদিন কিন্তু কিছুটা খারাপ আবহাওয়ার একটা প্রভাব পড়েছে এই মাছ বাজারে। আমরা লক্ষ্য করছিলাম বিভিন্ন দেশীয় যেসব মাছ রয়েছে এই মাছের সরবরাহ কিন্তু গত কদিনের তুলনায় কিছুটা কম এখানে দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু প্রকার ভেদে মাছের দরটাও কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এখানে বাড়তি আমরা লক্ষ্য করছি। তবে মাছ চাষিরা যেটা বলছেন যে আবহাওয়ার উপরে কিছুটা নির্ভর করেই তাদের মাছ ধরার একটা সুযোগ থাকে। তবে এই মুহূর্তে যে মাছগুলি এখানে বেশি লক্ষ্য করছি দরদামের ক্ষেত্রে একটা ফারাক, তা হলো যে রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 145 টাকা, কাতল 140-45, মৃগেল 130 থেকে 135 টাকা প্রতি কেজি। মাগুর, শিং মাগুর যে মাছটি, এই মাছের কিন্তু গেল 10 দিন বিক্রি হয়েছিল 250 টাকা, সেটা কিন্তু আজকে 300 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। অন্যদিকে জাপানি কাপ 85 থেকে 90 টাকা কেজি, তেলাপিয়া 80 থেকে 85 টাকা কেজি। চাষ করা কই যেটি, এই কইয়ের ক্ষেত্রে আমরা 120 থেকে 125 টাকা কেজি। এবং স্থানীয় কিছু মাছ রয়েছে যেমন পাঙ্গাস এবং সিলভার কাপ, এই মাছের দরটা কিন্তু খুবই কম দরে এই আড়তে কেনা বেচা চলে, বিশেষ করে প্রতি কেজি 85 থেকে 90 টাকা। তবে আজকের আড়তগুলোতে আমরা যেটা লক্ষ্য করছিলাম যে কেজি প্রতি দর বেড়েছে 10 থেকে 20 টাকা, মানে 100 টাকা থেকে 105 টাকা কেজিতে কিন্তু তারা কেনা বেচা করছে। এরকম একটি মাছের দর বৃদ্ধি কিন্তু গেল 4-5 দিনের আগের চেয়ে আজকের বাজারটা কিছুটা বেশি। এই অবস্থায় কিন্তু মাছ চাষিরা বলছেন যে মাছের গেল 10-15 দিন আগে যে দরটা তারা পেয়েছিলেন তা কিন্তু খুব হতাশাজনক, কারণ মাছের খাদ্যের যে দর, এই দরের জায়গায় কিন্তু তারা বর্তমান বাজার ব্যবস্থার সাথে অনেকটা সামঞ্জস্য পাচ্ছে না। বিশেষ করে মাছের খাবারের দর অনেক বেড়েছে গত 10-15-20 দিন বা 1 মাসের ব্যবধানে প্রতি মনে 250 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু মাছের দরের জায়গাটা কিন্তু প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা কম ছিল। তো হঠাৎ করে এরকম দর বৃদ্ধি কিন্তু যারা মাছ চাষি তারা বেশ খুশি। তারা বলছেন যে একটা টেকসই বাজার না হলে কিন্তু তাদের বরাবরই লোকসানের দিকে যেতে হয়, এবং মাছ চাষ করতে যে পরিমাণ তাদের মূলধন প্রয়োজন পড়ে, বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ নিয়ে এই মাছ চাষ করে থাকে প্রান্তিক চাষিরা। তো এখনকার বাজার ব্যবস্থায় তারা কিছুটা খুশি হবে। নওগাঁর আশপাশের সাপাহার, পুরসা, নিয়ামতপুর এবং আত্রাই উপজেলার পাশাপাশি আদমদিঘি বগুড়া জেলার একটা অংশের মাছ কিন্তু এই আড়তে ভোর সকালে কেনা বেচাগুলো নিয়ে আসে। প্রতিদিন স্থানীয় মাছ চাষিরা বলছেন যে এখানে 35টি মাছের আড়ত রয়েছে। এই আড়ত থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মাছ সরবরাহ করা হয়ে থাকে। তবে বিভিন্ন জেলায় কিন্তু এখন লকডাউন পরিস্থিতি চলছে। এই লকডাউনের কারণে কিন্তু দূরের পাইকারের উপস্থিতিটা এখানে আমরা লক্ষ্য করছিলাম। এর ফলে মাছ বাজারের উপর প্রভাব এখানে দেখা যাচ্ছে। তবে জেলায় কিন্তু মাছ চাষের ক্ষেত্রে পরিধি ব্যাপক বেড়েছে। স্থানীয় মৎস্য অফিস বলছে গেল 1 বছরে এই জেলায় কিন্তু মাছের উৎপাদন ব্যবস্থা 78,500 মেট্রিক টন বার্ষিক মাছ এই জেলায় উৎপাদন হচ্ছে। বিগত বছরগুলোর চেয়ে কিন্তু এই মাছের উৎপাদন প্রায় 18,000 মেট্রিক টন বেশি। স্থানীয় মাছ চাষিরা কিন্তু বিভিন্ন পুকুর জলাশয়ের তাদের যে মাছ চাষের যে পরিধি, এই পরিধি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মাছের উৎপাদনটা অধিক এখানে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই জেলায় সবচেয়ে বেশি যে মাছ চাষের পরিধি রয়েছে তা হলো আদমদিঘি, আবাদপুর
এবং আগুন দিকে পার্শ্ববর্তী পাতলাই রানীনন্দ এবং মুক্ত জলাশয়গুলো থেকে কিন্তু বেশি মাছ এসে থাকে। প্রায় 18,000 নিবন্ধিত মাছ চাষি মাছ চাষের সাথে জড়িত। তবে মাছের বাজার ব্যবস্থা সবসময় তারা যেটা বলে থাকেন যে একটা টেকসই বাজার ব্যবস্থা না থাকার কারণে অসংখ্য মাছ চাষি কিন্তু মাছের যে পরিমাণ বিনিয়োগ করছেন এই বিনিয়োগের জায়গায় কিন্তু তারা কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে লোকসানের শিকার হচ্ছেন। তো এই অবস্থায় নওগাঁর যারা মাছ চাষি তারা বরাবরই আমাদের অভিযোগ আপনারা বলেন যে স্থায়ীভাবে একটা বাজার ব্যবস্থার জন্য প্রশাসনের নজরদারি থাকা দরকার এবং একটা কাঙ্ক্ষিত বাজার না হলে কিন্তু তারা আর্থিক বড় ধরনের প্রতিনিধি করবেন। আগামীতে মাছ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। নওগাঁর এই সান্তাহার আড়তে প্রতিদিন কিন্তু 30 থেকে 35 লাখ টাকার মাছ কেনা বেচা হয় এমন কথা জানিয়েছে স্থানীয় এখানকার আড়তদাররা। তো এই ছিল নওগাঁর পাশাপাশি সান্তাহারের মাছ বেচা কেনার খবর আমার কাছে। সান্তাহার পাইকারি আড়ত থেকে মাছের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার এমআর রকি। ভোর থেকে জেলে ও পাইকারদের সমাগমে মুখর মানিকগঞ্জের তরা মাছের আড়ত। বৃষ্টি ও নদীর পানি বাড়ায় জালে ধরা পড়ছে দেশীয় মাছ, তবে পরিমাণে কিছুটা কম, তাই দামও বেশ চড়া। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে জমজমাট বেচা কেনা চলে কালীগঙ্গা নদীর পাড়ে তরাঘাটের মৎস্য আড়তে। বৈরী আবহাওয়া থাকলেও পাওয়া যাচ্ছে পদ্মা, যমুনা, ইসামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর ট্যাংরা, শোল, বোয়াল, আইড় সহ নানা প্রজাতির দেশীয় মাছ। তরতাজা নদীর মাছের দামও বেশ চড়া। জেলেদের দাবি জালে মাছ ধরা পড়ছে কম। পানির জন্য অন্য কোনো মাছ পাইছি না, কোন রকম কিছু কিছু ধরতেছে আর কি। এই বেশি আমরা কোন রকম যান বাঁচাইছি। 300 টাকার বাল হয়েছে 600 টাকা। ট্যাংরা, পুঁটি, জিওল এই সমস্ত মাছ ধরাই যাচ্ছে না বৃষ্টির কারণে, আর হলো পানি বাড়ার কারণে হলো মাছের একবারেই নাই, কিন্তু দাম অনেক বেশি। নদীর পাড়ে বাজার বসায় ভাঙন, আতঙ্ক সহ নানা সমস্যার কথা জানান আড়ত কমিটির নেতা। গাঙের কাছে হলো আমাকে আড়তটা লাগছে, এনে 10,000 মাসের সমাগম। আমাকে অসুবিধা আছে, সরকারের দাবি আমাকে উপরে চাল দিব আর ড্রেন করে দিব আর ঘর করে দিলে আমরা খুব সুন্দরভাবে চলতে পারি। 200 বছরের ঐতিহ্যবাহী এই বাজারে প্রতিদিন 70 থেকে 80 লাখ টাকার দেশি মাছ বেচা কেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। ব্যাংকের ভোল্টের 3,77 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের পর এবার ঢাকা ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি পার্থ গোপাল বণিকের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছে দুদক সচিব। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকাকালে পার্থগোপাল বণিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 2019 সালের 28 জুলাই তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। একই দিনে পার্থগোপালকে নিয়ে তার বাসায় অভিযানে নগদ 80 লাখ টাকা উদ্ধার হয়। পরবর্তীতে দুদকের তদন্ত প্রতিবেদনেও এই অভিযোগের প্রমাণ পাওয়া যায়। গত বছরের 4 নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। 15 ডিসেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন আদালত। রোববার দুদক সচিব জানান, জামিন বাতিলের আবেদন করা হবে উচ্চ আদালতে। তো জামিনের পর আমরা মনে করি যে তার জামিনটার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা জামিনের জন্য এখন এটার জামিনটা যাতে বাতিল করা যায় সেজন্য আমাদের কার্যক্রম চলছে। এদিকে ব্যাংকের ভোল থেকে 4.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক। দুর্নীতি দমন প্রতিরোধ আইন 1947-এ 5-2 ধারার মামলা হয়েছে। সিনিয়র স্পেশাল জজ আদালতে আমাদের একটা শোন অ্যারেস্টের আবেদন দেয়া হয়েছে। এই অর্থ পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের রাড়ীখালে বিজ্ঞান স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও ইনস্টিটিউট এখন পর্যটন কেন্দ্র। পৈতৃক ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করলেও আংশিক সংস্কার করে ফেলে রেখেছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও জেসি বোস ইনস্টিটিউট ঘিরে কৌতূহলী মানুষের পদচারণা। উদ্ভিদের প্রাণ আছে, আবিষ্কারকের বাড়িটি উদ্ভিদের যেন অভয়ারণ্য। পৈতৃক ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করলেও আংশিক সংস্কার করেই অসম্পূর্ণ অবস্থায় প্রায় 4 বছর ধরে ফেলে রেখেছে।
বিনা তারে যোগাযোগ সহ নানা কিছু আবিষ্কার করে সভ্যতাকে আলোকিত করেছেন এই কালজয়ী বাঙালি। আমি হাতি দেখেছি, জিরাফ দেখেছি, বাঘ দেখেছি। ভালো লেগেছে এখানে এসে। আমি পুকুর দেখেছি, গাছ দেখেছি, দোলনায় উঠেছি। পরিবেশটা অনেক সুন্দর, মিউজিয়ামটা অনেক ভালো লাগছে, মানে সব মিলে অসাধারণ। জগদীশ চন্দ্র বসুকে জানার জন্য এখানে সবই পাওয়া যাচ্ছে। এখানে প্রথম এসেছি, এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না। বিজ্ঞানীর বাড়িটি হতে পারত বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার সূতিকাগার। সেটা তো দূরের কথা, বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত ভবনটি রক্ষা করাই দায় হয়ে পড়েছে। এটাকে আরো অনেক বেশি ডেভেলপ করার প্রয়োজন ছিল, কিন্তু এটা তো সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। এই প্রতিষ্ঠানটিকে আমরা যেন সারা বাংলাদেশের কাছে সুপরিচিত করতে পারি, সে বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর ভূমিকা পালন করবে। জেসি বোস ইনস্টিটিউটটির স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীর সংখ্যা 1200। জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়িতে 1921 সালে 27 একর জমির উপর জেসি বোস ইনস্টিটিউট স্থাপন করা হলেও সংশ্লিষ্টরা মনে করছেন এই 100 বছরেও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিষ্ঠানটি তেমন ভূমিকা রাখতে পারেনি। তবে এই ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ আশা করছেন তারা। মুন্সিগঞ্জের রাড়িখাল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনাকালে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে কক্সবাজারের হোটেল সহ পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র কক্সবাজার সহ দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। গেল বছর 6 মাস এবং চলতি বছর 3 মাস ধরে কক্সবাজারের হোটেল, মোটেল এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় 3.5 লাখ মানুষের চরম দুর্ভোগে দিন কাটছে। দ্রুত পর্যটন কেন্দ্র শিল্প খুলে দেওয়ার দাবি জানান তারা। দ্বিতীয় দফার লকডাউনে আম বাজারজাতকরণে প্রশাসনের শিথিলতায় জমে উঠেছে নাটোর শহরের চক বৈদ্যনাথ পাইকারি আমের বাজার। দূরদূরান্ত থেকে ক্রেতা আসায় প্রকারভেদে প্রতিমন আমে বেড়েছে 300 থেকে 500 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, যে আজ দ্বিতীয় দফা লকডাউনের 14 দিনের আজকে কিন্তু 13তম দিন নাটোর শহরের। এই 13তম দিনে বিশেষ করে গতকাল থেকে কিছুটা শিথিলতা এসেছে চক বৈদ্যনাথ এই আম বাজারে। এই শিথিলতা আসার কারণে বাইরের যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই আম বাজারে আসা শুরু করছেন। এর ফলে গতকাল থেকে মিষ্টি জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলোর কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে বিশেষ করে খুশি হয়েছে কৃষক এবং বাগানিরা। যেটি বলতে পারি যে জেলার অন্যতম আম বাজার, এটি একটি তৃতীয়তম আম বাজার। এই আম বাজারে বিশেষ করে বর্তমানে যে 13 জাতের আম রয়েছে নাটোর জেলায় যে চাষ হয়, তার মধ্যে 8টি জাতের আম কিন্তু এখন বাজারজাত হয়েছে। এগুলো বিশেষ করে যেটা বলতে পারি হাড়িভাঙ্গা, খেরসাপাত, ন্যাংরা, গোপালভোগ, আম্রপালি, ফজলি, মোহনবাগ এবং বাড়িপুর এই জাতীয় আম, মিষ্টি আমগুলো বাজারজাত হয়েছে এবং বাজারে আসছে। আমদানি সরবরাহ কৃষকদের কিন্তু সরবরাহ কিন্তু সকাল থেকে আমরা প্রচুর দেখতে পেয়েছি। পাশাপাশি ক্রেতা যেগুলো রয়েছে সেই ক্রেতা কিন্তু আমরা পর্যাপ্ত দেখতে পাচ্ছি আজকের এই আমের বাজার। এক কথা বলতে পারি 13 দিনের লকডাউন চলমান লকডাউনে আজকে কিন্তু একটি জমজমাট বাজার আমরা বলতে পারি। আমরা যেটুকু বলতে পারি যে খেরসাপাত যে আমটি 12 থেকে 1300 টাকা মনের ছিল, সেটি কিন্তু ভালো মানের আম এখানে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আম্রপালি যেটি রয়েছে, আম্রপালি আমরা সকাল থেকে দেখতে পেয়েছি 1600 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া গোপালভোগ এবং ন্যাংরা এই আমগুলো 1600 থেকে 1800 টাকার মধ্যে প্রতি মণ বিক্রি হচ্ছে। একটি বিষয় যেটি বলা যেতে পারে, এই আম বাজারটি মূলত নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার যারা আম চাষি রয়েছেন সেই আম চাষিরা মূলত এখানে আম নিয়ে আসেন। বিশেষ করে নলডাঙ্গা এবং নাটোর সদর পশ্চিমাঞ্চলের যে চাষিগুলো আছেন তারা এই আম এখানে সকাল থেকে বিক্রি করেন।
একটি বিষয় যেটি বলা যেতে পারে, অন্য দুটি নাটোর জেলা আরো বৃহত্তম যে হাট রয়েছে আহমদপুর হাট এবং বাগাতিপাড়া উপজেলার তামালতলা হাট, এই দুটি হাটের থেকে এইখানে এই আমের বাজারে প্রতি মন আমে 1 থেকে 150 টাকা মন অতিরিক্ত পান কৃষকরা। তার কারণ হিসাবে যে বিষয়টি বলা যেতে পারে, এখানে মূলত শহরের ক্রেতা এবং আশপাশের যে ক্রেতাগুলো রয়েছে তারাই মূলত এই আমগুলো এখান থেকে কিনেন। একটি বিষয় যেটি বলা যেতে পারে, সদর উপজেলায় এবার 12,000 মেট্রিক টন এবং নলডাঙ্গা উপজেলায় 5,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। আর জেলায় মোট আম উৎপাদনে আশা করছে কৃষি বিভাগ প্রায় 85,000 মেট্রিক টন আম। এই দুটি উপজেলা 17,000 মেট্রিক টন আমের মধ্যে কৃষি বিভাগ যেটি জানিয়েছে, এই বাজারটিতে চলতি মৌসুমে 8 থেকে 10,000 মেট্রিক টন আম কৃষকরা বিক্রি করবে। তবে লকডাউনের যে ক্ষতি ছিল কৃষকদের মধ্যে, সেটি নিয়ে হতাশা থাকলেও গতকাল থেকে সেই হতাশা কিছুটা কাটিয়ে উঠছে। যদি চলমান লকডাউন আরো বৃদ্ধি হয়, কৃষকরা যেটি দাবি করেছেন আমের বাজারে যেন ক্রেতারা সরাসরি আসতে পারে এবং তাদেরকে সব ধরনের সুবিধা প্রদান করা হয় এবং যানবাহন যেন শহরের এই মাথায় ঢুকতে পারে, তাহলে কিন্তু এই কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না এবং লাভবান হবেন। এই লাভবান হলেও যে গত 20 মে থেকে নাটোর জেলায় আম উৎপাদন শুরু হয়েছে এবং মিষ্টি জাতের আমগুলো বাজারজাত শুরু হয়েছে, যে একটি মাসের উপরের যে ক্ষতি, সেই ক্ষতি কৃষকরা কাটিয়ে উঠবেন বলে এই সামনের দিনগুলো সেই কৃষকরা সেটি আশা করছে। আমার কাছে চকবনতা আমবাজারের এই ছিল সর্বশেষ। নাটোরের পাইকারি আমবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। বার্ড ফ্লু টিকা তৈরি হচ্ছে ঝিনাইদহে। এই টিকার কার্যকারিতা বেশি দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। আর কম দামে দেশীয় টিকা পাওয়ায় যাবার খবরে খুশি পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালে দেশের বিভিন্ন স্থান থেকে বার্ড ফ্লুর নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয় ঝিনাইদহের এফএনএফ ফার্মাসিউটিক্যালসে। সেখান থেকে টিকা আবিষ্কার করে প্রয়োগ করা হয় নিজস্ব খামারে। সফলতা পাওয়ার পর টিকাটির নামকরণ করা হয় বাংলা বার্ড ফ্লু H9 ভ্যাক নামে। গত 5 মে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন পেয়ে টিকা উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। 1 কোটি টিকার বাজারজাতের লক্ষ্যে উৎপাদন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে আমদানি নির্ভর না থেকে কম মূল্যে পাওয়া যাবে এই টিকাটি। এফএনএফ ফার্মাসিউটিক্যালসের নিজস্ব R&D ওয়েল ইকুইপড R&D ল্যাবে এটা আমরা আইসোলেশনের কাজটা করি। সবগুলা টেস্টই কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন আমরা এটা মার্কেটজাত করার জন্য এটা আমরা রিলিজ দিই। কম দামে স্থানীয়ভাবে ওষুধ উৎপাদিত হওয়ায় খুশি খামারি ও সচেতন মহল। ভ্যাকসিনটা বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে, আমরা সহযোগিতা এবং আমরাও উপকৃত হয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক এবং ভালো একটা উপকার আমরা পাবো বলে আমরা আশা করি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে। প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ভ্যাকসিনটি খুব অল্প মূল্যেই আমরা খামারিদের কাছে দেওয়ার চেষ্টা করেছি এবং একটি দাম পড়বে 5.5 টাকা এক ডোজের দাম, এবং একটি মুরগির জীবদ্দশাতে প্রায় 3টি ডোজ তাকে ব্যবহার করতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, দেশে এই টিকার আবিষ্কার গর্বের বিষয়। এতে সুবিধা পাবে দেশের পোল্ট্রি শিল্প। আমাদের দেশে এখন উৎপাদন হতে এটা এখন সহজলভ্য হলো এবং সেটা কিছুটা সাশ্রয়ী হলো। এটা পোল্ট্রি শিল্পের জন্য একটা ইতিবাচক প্রভাব আনবে বলে আমি মনে করি। একটি মুরগির জীবদ্দশায় 7 থেকে 14 দিনের মধ্যে প্রথম ডোজ, 28 দিনে দ্বিতীয় ডোজ ও শেষ ডোজ দিতে হবে 6 মাস বয়সে। সময় সংবাদ, ঝিনাইদহ। কালো রংবাজ ও বিন্দাস। মানিকগঞ্জের সাটুরিয়ায় আলোড়ন তুলেছে ফিরোজার খামারের এই 2টি ষাঁড়। আসছে কোরবানি উপলক্ষে 30 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে ষাঁড় দুটির। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2 বছর আগে স্থানীয় হাট থেকে কালো রংবাজকে 1,80,000 টাকায় এবং 1 বছর আগে বিন্দাসকে 2 লাখ টাকায় কিনে আনেন ফিরোজা বেগম। ফিরোজা, ছেলে রহমান ও মেয়ে রূপা রংবাজ ও বিন্দাসকে নিয়েই যেন সারাদিন ব্যস্ত। শ্যাম্পু দিয়ে গোসল থেকে শুরু করে খাবার তৈরি সহ নানা কাজ করেন ধাপে ধাপে। কালো রংবাজের রংবাজিও দেখার মতো। কালো রংবাজের ওজন আছে 25 মণ
আর বিন্দাজের ওজন আছে ৩.৫ মণ। আমি ওগো ওই খাওয়ার মাধ্যমে যা করছি, কত সুই মুই দিয়ে আমি কিছুই খাওয়াই নাই ওগো। আমি 2টি গরুর দাম চাচ্ছি 30 লক্ষ টাকা। রংবাজিতে কালো রংবাজ সেরা আর বিন্দাস শান্ত। রংবাজি করেই এলাকায় সৃষ্টি করেছে আলোড়ন। দিনভর কালো রংবাজ ও বিন্দাসকে দেখতে ভিড় করেন স্থানীয় এবং দূর দূরান্তের নারী পুরুষ। আমার একটা খামার করার ইচ্ছা আছে, আমি এই গরু দেখতে আসি কালো রংবাজের মতনই আর কি। গরু দুইটা অনেক বড়, দেখে অনেক ভালো লাগলো। অনেক ভালো সুন্দর গরু, বড় বড় দুইটা, আর খায় আপেল খায়, কমলা খায়। আমাদের অত্র এলাকায় এরকম বড় গরু হয় নাই, আর আমরা দেখিও নাই জীবনে। আমরা এই কারণে দেখতে আসি, আমাদের পাশের এলাকার সবাই দেখতে যায়। হলস্টার ফ্রিজিয়ান জাতের কালো রংবাজ ও বিন্দাসকে হরমোন ছাড়াই দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করার কাজে বিভিন্ন পরামর্শ দেয় উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রাকৃতিক উপায়ে আমাদের যে গরুর হৃষ্টপুষ্টকরণ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এই গরুগুলোকে লালন পালন করা হয়। এখানে মানব শরীরের জন্য কোনো ক্ষতিকর কোনো ওষুধ কিংবা কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না। দানাদার খাবার এবং ঘাস খেয়ে এই গরুগুলো এরকম। মানিকগঞ্জের সাটুরিয়ার গৃহবধূ ফিরোজার খামারে বড় হওয়া কালো রংবাজ ও বিন্দাসের ওজন মোট 1920 কেজি। এছাড়াও 70 কেজি ওজনের রকি নামের একটি রাম ছাগল রয়েছে ফিরোজার। সময় সংবাদ, মানিকগঞ্জ। মহামারী করোনার পাশাপাশি প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ছে ভারত। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে দেশটিতে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ব্ল্যাক ছাড়াও শনাক্ত হয়েছে গ্রিন, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস, যা উদ্বেগে ফেলেছে চিকিৎসকদের। এদিকে দিল্লিতে নকল ব্ল্যাক ফাঙ্গাসের ইনজেকশন বিক্রির অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। ভারতে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, কিন্তু দেশটিতে প্রতিদিনই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন করোনা থেকে সেরে উঠতে থাকা রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে। এরই মধ্যে 31,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে এই ফাঙ্গাসে। মৃত্যুর সংখ্যাও 2100-এর বেশি। এই যখন অবস্থা, তখন দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। রোববার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে কয়েক হাজার নকল ইনজেকশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকও হয়েছেন বেশ কয়েকজন। এদিকে মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তির দেহে গ্রিন ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের দেহে এসব ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে। ভয়ের কথা হচ্ছে ফাঙ্গাসে আক্রান্ত মৃত্যুর হার করোনার চেয়ে বেশি হয়। চিকিৎসা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। রাহানুল রানা, সময় সংবাদ। মহামারী করোনা প্রতিরোধে বিশ্বের মধ্যে টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে এরই মধ্যে 100 কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, যা সারা বিশ্বের মধ্যে 1/3-এরও বেশি। চলতি বছরের প্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে বেজিং। লম্বা লাইন দিয়ে টিকা নেওয়ার এই দৃশ্যটি চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরের। শুধু এই শহরে নয়, মহামারী করোনা মোকাবেলায় চীন জুড়ে টিকা নেওয়ার এমন দৃশ্য এখন সচরাচরই দেখা মিলছে। করোনা সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণের পর দেশটিতে ধীরগতিতে টিকা কার্যক্রম শুরু হলেও রোববার দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানায়, শনিবার পর্যন্ত চীনে 100 কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে, যেখানে বিশ্বে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 250 কোটি ডোজ। সরকারি প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি মাসের শেষে সংখ্যাটি 140 লাখে পৌঁছাবে। এমনকি গেল মে মাসে দেশটিতে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় 50 কোটি টিকা দেওয়া হয়েছে। এরপর চলতি মাসে প্রতিদিন কয়েক মিলিয়ন করে মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানেই এখন পর্যন্ত 1,40,00,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। 18 বছরের উপরে যাদেরই বয়স, তাদেরকে টিকা নিতে নানা প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল রাতেই টিকার জন্য আবেদন করি, আর আজকেই দ্বিতীয় ডোজ নিলাম। 140 কোটি জনসংখ্যা দেশটিতে করোনা মোকাবেলায় বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই প্রাপ্তবয়স্কদের সবাই টিকার আওতায় আসবে বলে জানিয়েছে চীন সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। করোনার ধকল কাটিয়ে স্বাভাবিকের পথে ইতালি। সংক্রমণ কমতে থাকায় সবগুলো এলাকাকে সাদা জোনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা হোটেলে বসে খাওয়া থেকে শুরু করে খেলাধুলার আয়োজন, কোনো কিছুতেই আর বিধিনিষেধ নেই। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট।
সোমবার থেকে ইতালির প্রতিটি অঞ্চলকে সাদা জোনের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার লাগাম টেনে সফল ইতালি সরকার, তবে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে রয়েছে সতর্ক অবস্থান। ইতালিতে করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চ থেকে বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ ছিল। লকডাউনের কারণে বন্ধ ছিল হোটেল, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে করোনা সংক্রমণ না থাকায় কিছু খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরেছে সব জীবনযাত্রা। ইতালিতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির বাতাস বইছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। তবে বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় তাদের মাঝে স্বজনদের প্রতি উৎকণ্ঠা বেড়েছে। করোনা পরিস্থিতি এখন ইতালিতে অনেকটাই আমাদের সবার নিয়ন্ত্রণে। আশা করি যারা এই মহামারীতে মৃত্যুবরণ করছে সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং সারা পৃথিবীতে যারাই আক্রান্ত অবস্থায় আছে তাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আমরা আশা করব এখন যে অবস্থা আছে বর্তমানে আরো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের যে সমস্যা এখন করোনা ভাইরাস নিয়ে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন অচিরে আমাদের দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে ওঠে। করোনার ভয়ঙ্কর আগ্রাসনে ইতালিতে প্রাণ হারিয়েছে 1,27,000 মানুষ। এর মধ্যে 29 জন প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত প্রায় 42.5 লাখ। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। পাসপোর্ট এর তথ্যগত ভুল সংশোধনে ব্যাপক উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। এখন সহজেই পাসপোর্টের ভুল সংশোধন করতে পারছেন প্রবাসীরা। এমন সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সরকারের পাসপোর্টের ভুল সংশোধনের বিজ্ঞপ্তিতে ব্যাপক সাড়া পড়েছে দক্ষিণ আফ্রিকায়। জোহান্সবার্গের স্মল স্ট্রিট, ব্লুমফন্টেইন, কেপটাউন সহ অন্য শহরগুলোতে সরাসরি পাসপোর্ট সেবা সহজ করায় দুর্ভোগ কমেছে প্রবাসীদের। পাসপোর্টের যে কোনো তথ্যগত ভুল সংশোধনে প্রবাসীদের জন্য বিশেষ সেবা দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে সরকার শেষ পর্যন্ত আমাদের অনুরোধ রক্ষা করেছেন এবং সারা বিশ্বে বাংলাদেশিদের যাদের পাসপোর্টের তথ্য বিভ্রাট আছে, কোনো রকম তথ্যের অসঙ্গতি আছে, সেগুলি সংশোধন করার জন্য একটি সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন পর ভোটার আইডি, সার্টিফিকেট আর পাসপোর্ট সংক্রান্ত জটিলতা সমাধানের সুযোগ পেয়ে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখানে আমরা অনেক দূর থেকে আসছি, এখানে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অনেক সেবা পাচ্ছি। বাংলাদেশ সরকার যে নাম সংশোধন এবং বয়স সংশোধন করার জন্য যে একটা সুযোগ দিয়েছে, এটা আমরা সাউথ আফ্রিকা প্রবাস অনেকটা উপকৃত, অনেক হয়রানি থেকে আমরা মুক্তি পাচ্ছি। পাসপোর্টে নিজের নাম, ভোটার আইডি সহ সার্টিফিকেটের নানা রকম জটিলতার কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকারের এই ভুল সংশোধন হাজার হাজার প্রবাসীদেরকে অনেকটা মুক্তি দেবে। সরকারের এই সিদ্ধান্ত আমি স্বাগত জানাচ্ছি, এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। পাসপোর্টে তথ্যগত অমিল আর ভুল সংশোধনে সম্প্রতি বাংলাদেশ সরকারের সময়োপযোগী পদক্ষেপ একেবারেই কমিয়ে আনবে হয়রানি আর জটিলতা, এমনটাই মনে করছেন এখানে বসবাসরত ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনের প্রথম দফা ভোট সম্পন্ন হয়েছে। আগের বারের তুলনায় এবারের ভোটার উপস্থিতি বেশি ছিল। প্রথমবারের মতো এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন একজন বাংলাদেশি। তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। প্যারিস থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সের 2 দফা আঞ্চলিক নির্বাচনের প্রথম দফা সম্পন্ন হয়েছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 7টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ সম্পন্ন হয়। এদিকে নির্বাচনের আগের দিন ফ্রান্সের অনেক শহরে ঘূর্ণিঝড়ের কারণে কিছু কেন্দ্র স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক এই নির্বাচনে ভোট প্রদান করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক্স, সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা। এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। নির্বাচন যতটুকু দেখতে পাচ্ছি সেটা খুব ভালোভাবে হচ্ছে, শৃঙ্খলভাবে হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আশাবাদী যে আমরা যদি প্রথম ট্যুরে জিতার আশাবাদী অবশ্যই, আর যদি সেকেন্ড ট্যুরে যেতে পারে তো আলহামদুলিল্লাহ। এবং অনেকই মানুষই ভোট দিতে আসছে, কিন্তু তার পরবর্তীতে যেহেতু করোনা ভাইরাসের সময়টা আছে, ওই প্রভাবটা এখনও আছে দেখা যাচ্ছে। আঞ্চলিক নির্বাচনে তরুণ ভোটারের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে, আর এ নিয়ে হতাশাই জানিয়েছেন অনেকে। Il faut que les candidats
ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অনেক লড়াই আর সংগ্রাম করতে হয়েছে। আমি মনে করি সবার উচিত হবে ভোটাধিকার প্রয়োগ করা। ভোট কেন্দ্রগুলোতে তরুণ ভোটারের উপস্থিতি একেবারেই কম, যা আমাদের জন্য আক্ষেপের কারণ। ডান বা বামপন্থী প্রার্থী যেই হোক না কেন, যারা নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে তাদের ভোট দেয়া ও জিতা উচিত বলে আমি মনে করি। আজকে ভোট কেন্দ্রে যে ভোটারের উপস্থিতি তদ্রূপ আশানুরূপ ছিল না এবং উপস্থিতি খুবই কম ছিল। যা আমরা প্রথম থেকে দেখলাম যে সকাল থেকে ভোটাররা তাদের পছন্দনীয় বা পছন্দনীয় প্রার্থীকে তাদের পছন্দ মতো ভোট দিচ্ছেন। এবারে দুপুর 12টা পর্যন্ত 12.22% ভোট পড়েছে। দিন শেষে তা বেড়ে দাঁড়ায় 66.50%। সর্বশেষ 2015 সালের আঞ্চলিক নির্বাচনে ভোট পড়েছিল 50.09%। সেই হিসাবে দেখা গেছে এবার গেলবারের তুলনায় ভোট পড়েছে বেশি। আমি আমার বাচ্চাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি, গণতন্ত্র বোঝানোর জন্যই তাকে এখানে নিয়ে এসেছি। আমি দলগুলোর নির্বাচনী ইশতেহার দেখে পছন্দের দল ও প্রার্থীকে এখানে ভোট দিতে এসেছি। এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি এই আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আর তাই কিছুটা আশার সঞ্চার করেছে এখানকার প্রবাসী বাংলাদেশিদের। সবার প্রত্যাশা আরও বেশি বাংলাদেশিরা এদেশের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন এবং ভবিষ্যতে এদেশের রাজনীতি ও জাতীয় নির্বাচনগুলিতেও তারা অংশগ্রহণ করবেন। মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ, প্যারিস। সিরাজগঞ্জের পাইকারি বাজারে কমেছে সবজি সরবরাহ, ফলে দামও কমতির দিকে। সেই খবর জানাতে পৌর পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু। ধন্যবাদ। প্রতিদিনের মতো কিন্তু সিরাজগঞ্জের এই সবচেয়ে বড় যে পৌর পাইকারি সবজির আড়ত, সেটিতে কিন্তু ভোর থেকে কেনাবেচা শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে ভোর থেকে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এই আড়তে আসছেন এবং তারা আসলে কেনাবেচা করছেন। আমি আজকের বাজার দর যদি আপনাকে একটু জানাতে চাই, আজকে কিন্তু আড়তদাররা যেটি বলছে যে গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছু সবজির সরবরাহ কিন্তু কমেছে, যে কারণে দামও অনেকটাই বেশি। আমরা আজকে দেখছি যে পটল, কাঁচামরিচ, পেঁপে সহ বেশ কিছু সবজির দাম কিন্তু গত সপ্তাহে চেয়ে এই সপ্তাহে প্রতি কেজি 5 থেকে 15 টাকা পর্যন্ত, কোন সবজিতে 20 টাকা পর্যন্ত আসলে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে যদি আপনাকে আমি একটু বাজার দর জানাতে চাই, আমরা দেখছি গত সপ্তাহে মরিচ বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা কেজিতে, কিন্তু আজকে কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা কেজি দরে, আদা বিক্রি হচ্ছে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 টাকা, করলা 35 থেকে 40 টাকা এবং বেগুন কিন্তু 30 টাকা। এবং এই সবগুলো সবজি কিন্তু পাইকারি দরে বিক্রি হয়। কারণ আপনাকে একটু জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জে সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়তে যে সকল সবজি বিক্রি করা হয় সেগুলো কিন্তু সবকিছুই পাইকারি দামে বিক্রি করা হয় এবং এটি সবচেয়ে বড় পাইকারি বাজার। এবং জেলার বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট খুচরা ব্যবসায়ীরা যারা আছে, তারা যারা হোটেল ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু এইখান থেকে সবজি কিনে নেয়। যে আমরা দেখছি যে প্রচুর পরিমাণ লেবু কিন্তু আজকে আমরা দেখেছি, পাশাপাশি করলা, ঝিঙে, পেঁপে, বিভিন্ন ধরনের সবজিতে কিন্তু প্রতিটি দোকানে কিন্তু পরিপূর্ণ। কিন্তু গত কয়েকদিনের চেয়ে আজকে কিন্তু সবজির সরবরাহ, অর্থাৎ যেহেতু গত কয়েকদিন বৃষ্টির কারণে কৃষকেরা মাঠ থেকে ফসল তুলতে পারেনি, আড়তদাররা বলছে সেই কারণে আসলে এই সবজির সরবরাহ কমেছে এবং সেই প্রভাবটি কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। আমরা দেখছি যে আজকে কিন্তু বিভিন্ন ধরনের সবজির দামও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে এই আড়তে মোট 100টি দোকান রয়েছে এবং প্রতিদিন এই 100টি দোকানে 20 থেকে 25 লাখ টাকা কিন্তু সবজি কেনা বেচা হয়ে থাকে। আমরা এই আড়তে আছি এবং সকাল 7টা থেকে শুরু হয়েছে কেনা বেচা এবং সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এই আড়তে কেনা বেচা হয় বলে জানিয়েছেন কি আমাদেরকে আড়তদার। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের কিন্তু আসলে বৃষ্টির কারণে এই আড়তে যে প্রধান যে রাস্তাটি রয়েছে যোগাযোগের জন্য, সেটিতে কিন্তু পানি জমে থাকায় তারা কিন্তু আসলে বেচা কিনাতেও তারা তাদের আড়তদারদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ব্যবসারও অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন আমাদের আড়তদাররা। আপনি কিন্তু জানেন কি যে সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তারাস এবং কাজীপুরের চরাঞ্চলের বেশ কিছু চরাঞ্চলে কিন্তু এই সকল টাটকা সবজি উৎপাদিত হয় এবং এই সবজিগুলো প্রতিদিন কৃষকেরা মাঠ থেকে সরাসরি নিয়ে আসে এবং এই আড়তে বিক্রি করে থাকেন এবং এখান থেকে জেলার
বিভিন্ন ছোট ছোট হাট বাজারে যারা খুচরা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এই আড়ত থেকে কিনে নিয়ে যে প্রতিদিন কিন্তু খুচরা দামে কিনে তারা পাইকারি বিভিন্ন ছোট ছোট বাজারে কিন্তু আসলে বিক্রি করে থাকে। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে বিভিন্ন ধরনের টাটকা সবজিতে কিন্তু পরিপূর্ণ রয়েছে এই আড়ত এবং আজকে কেনা বেচা চলছে। কিন্তু এই যে বৃষ্টির প্রভাবে সবজির দাম বৃদ্ধিতে কিন্তু আসলে ক্রেতারা যারা আছে অর্থাৎ ব্যবসায়ীরা যারা আছে তারা যেটি বলছে যে তাদের বেচা কেনাও কিন্তু আজকে অনেকটাই কম বলে জানিয়েছে তারা আমাদেরকে। তো এখন পর্যন্ত আমি যদি একটু বলি যে এখন কিন্তু পুরোদমে বেচা কেনা চলছে এবং এখন বিভিন্ন জায়গা যারা পাইকার আছে তারা কিন্তু আসছে এবং এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আর আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই বাজার নিয়ন্ত্রণ অর্থাৎ এই যে পণ্যের দাম বৃদ্ধি, কারণ আমরা দেখছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু প্রতিটি সবজিতে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে তারা বলছে যে এই বৃষ্টির প্রভাবে এই দামটি বৃদ্ধি পেয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে এখন থেকে বেচা কেনা পুরো দমে চলছে এবং সকাল 9টা পর্যন্ত বেচা কেনা কিন্তু অব্যাহত থাকবে আরতে। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি বাংলাদেশের ক্রিকেটারদের। টানা বায়োবাবল আর কোয়ারেন্টিনে থাকায় অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে ক্রিকেটাররা। মানসিকভাবে চাঙ্গা না থাকায় তার প্রভাব পড়তে পারে মাঠের পারফরমেন্সেও, এমন আশঙ্কা করছেন অনেকেই। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ক্রিকেটারদের সতেজ রাখার দায়িত্বটা নিতে হবে ক্রিকেট বোর্ডকে। বায়োবাবল, কোয়ারেন্টিন, আইসোলেশন এই শব্দগুলোর সঙ্গে সখ্যতা যেন দিন দিন বাড়ছে ক্রিকেটারদের। আইপিএল খেলতে যাওয়া থেকে শুরু, এরপর প্রায় 3 মাস এই শেকলে বন্দী ছিলেন সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। শুধু এই দুজনই না, জাতীয় দলে খেলা প্রায় সবারই একই অবস্থা, যার কারণে জিম্বাবুয়ে সফর থেকে মুশফিকের ছুটি চাওয়াটাও বিসিবি দেখছে ইতিবাচকভাবে। গেল মাসের শেষ দিনে মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার লিগ, তবে বৈরী আবহাওয়ার জন্য বারবার বাধাগ্রস্ত হয়েছে লিগ। পরিবর্তিত সূচিতে খেলা হবে 26 জুন। এরপর মাত্র একদিনের বিশ্রাম পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা, এরপর আবার চড়তে হবে জিম্বাবুয়ের বিমানে। টানা খেলার ধকল তো আছেই, সঙ্গে নতুন করে যুক্ত হওয়া বায়োবাবলের বিরূপ প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের ওপর। তাই খেলোয়াড়দের মানসিক দিকটাও বিবেচনার পরামর্শ এই বিশ্লেষকের। ডেন্স ক্রিকেট আমরা খেললাম, রিসেন্টলি টি20 যেটা খেলেছি আমরা অলমোস্ট উইদাউট এনি রেস্ট, এটা কিন্তু খেলোয়াড়দের মানসিকভাবে দারুণভাবে একটা চাপের মধ্যে রেখেছে এবং এই চাপ থেকে বেরিয়ে আসতে না পারলে কিন্তু জিম্বাবুয়ে সিরিজটাও খুব কোয়েশ্চেনেবল একটা সিরিজ হতে পারে, কারণ সবাই ফ্রেশ কিনা এটা এই প্রশ্নটা বারবার মনে আসছে। কিন্তু এই এত ডেন্স একটা টুর্নামেন্ট আমরা খেলেছি এবং ট্রাভেল করে একদিন এখানে একদিন ওখানে, ইট ওয়াজ নট ইজি রিয়েলি। তো আমার মনে হয় যে মানসিকভাবে আমাদের দলটাকে আমরা কিভাবে চাঙ্গা করবো ওই প্রশ্নটা আমার বারবার মনে আসছে। কিন্তু আমাদের মাঝখানে মাত্র কয়েকটা দিন ব্রেক, তারপর আবার সেই চলে যাওয়া, আবার সেই বাবলের মধ্যে থাকা, ইটস আ ভেরি ডিফিকাল্ট লাইফ নাও। চলতি বছর ব্যস্ত সূচি টাইগারদের, বিশ্বকাপ ছাড়াও আছে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, তাই ক্রিকেটারদের চাঙ্গা রাখতে বিশ্রাম দেওয়ার সুযোগও কম। এক্ষেত্রে সমাধান একটাই, সেটা বিকল্প খেলোয়াড় তৈরি করা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন করোনা সংক্রমণ, ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে আরিচাঘাটে ঢাকাগামী চালক হেলপারদের অ্যান্টিজেন পরীক্ষা, আজ থেকে ফাইজারের টিকা প্রয়োগ। ঘরছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেলের পুত্রবধূ 12 দিনের সন্তান কোলে নিয়ে আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।